नमस्कार श्रोता बंधुरा आमार गल्पेर आसरे सबाइके स्वागत। आज के आमी आपनादेर शोनाबो प्रख्यात साहित्यिक हरिनारायण चट्टोपाध्यायेर कलमे एकटी रहस्य गल्प एक मुठो हिरे। गल्पटी सकले शेष पर्यन्त शुनबेन। भालो लागले एकटा लाइक करबेन। एकटा लाइक आमाके अनेक मोटिवेट करबे आपनादेर एरकमई आरो भालो भालो गल्प शोनाते। और आमार चैनलटिके सबस्क्राइब करते किन्तु भूलबेन ना। आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकुन, आमार सहयोगिता करुन, एटाई आपनादेर काछे आमार अनुरोध। आपनादेर सहयोगिता और भालोबासा आमार एकमात्र काम्य। इतिमध्ये जे सकल श्रोता बंधुरा आमार चैनलटिके सबस्क्राइब करे आमार सहयोगिता करछेन, आमार पाशे आछेन, तादेर सकलके आमार आन्तरिक धन्यवाद। एखोनो जारा भाबछेन आमार चैनलटिके सबस्क्राइब करबेन किना तादेर काछे आमार अनुरोध, आमार चैनेलेर नामेर पाशे जे सबस्क्राइब बाटनटी आछे सेटा निर्द्विधाय प्रेस करुन और पाशे थाका बेल आइकनटाओ प्रेस करे राखुन। आपनादेर सहयोगितार भालोबासा आमार एकान्त काम्य। शुरू करछि आजकेर गल्प एक मुठो हिरे। सब शुद्ध मोट 50टी आसन। हलटी खूबই ছোট। এমন জায়গায় যে হল আছে বাইরে থেকে বোঝবার উপায় নেই। মঞ্চও খুব বড় নয়। দামি মেরুন রঙের ভারী পর্দা। সপ্তাহে মাত্র 2 দিন অনুষ্ঠান হয়, শনিবার আর রবিবার। অনুষ্ঠান বলতে শুধু নাচ। রাত 10টা থেকে 12টা পর্যন্ত। প্রথমে মিস লাইটের নাচ। উগ্র বাজনার তালে তালে হাত পা ছুড়ে নাচ। এ নাচ দেখতে সকলে আসে না, এটা অনেকটা মুখবন্ধ গোছে। আসল নাচ হয় রাত 11টায়। রাত 11টা থেকে সারা রাত। মিস তুফানির নাচ। মন মাতাল করা দেহ, কোমল স্বচ্ছ আবরণ, পাতলা একটা ওড়না আর রঙিন ঘাগরা। নাচের সঙ্গে সঙ্গে তুফানি তার শরীরের আবরণ ছুঁড়ে ছুঁড়ে ফেলে। প্রথমে ওড়না, তারপর নাচতে নাচতে অদ্ভুত কায়দায় ঘাগরার ফাঁস খুলে দেয়। রেশমের ঘাগরা পায়ের তলায় জড়ো হয়ে পড়ে থাকে। তুফানির শরীরে তখন আবরণ বলতে 2টি, পাতলা কাচুলি আর কোটি প্রান্ত ঢাকা ছোট জাঙ্গিয়া। এইবার বাজনা আর নাচ দুই উদ্দাম হয়ে ওঠে। সামনে বসা পুরুষগুলোর শালীনতা সম্ভ্রমবোধ সব নিশ্চিহ্ন হয়ে যায়। বিস্ফারিত চোখ মেলে তারা নারী দেহের অপূর্ব সুষমা পান করে। ধীরে ধীরে আলোগুলো নিষ্প্রভ হয়ে যায়, ম্লান থেকে ম্লানতর। এই সময় তুফানি নাচতে নাচতে বক্ষাবরণ খুলে ফেলে। নিটোল 2টি স্তন উন্মুক্ত হয়। যৌবনের পসরা, দৃঢ় অথচ পিবর। তারপর আলো আরো কমতে থাকে। ঠিক অন্ধকার হওয়ার আগের মুহূর্তে তুফানির কটিবাসও খসে পড়ে। যৌবনের অবারিত সৌন্দর্য এক মুহূর্তের জন্য পুরুষদের চোখে কামনার আগুন জ্বালিয়ে দেয়। এক একটি আসনের মূল্য 200 টাকা, কিন্তু এ দামে আসন পাওয়া যায় না। আসনের দাম 500-600 টাকা পর্যন্ত ওঠে। এ শহরের ধনী দুলালেরা একটা টিকিটের জন্য জীবনপণ না করলেও নিজেদের সঞ্চিত অর্থ অঞ্জলি দিতে উন্মুখ হয়ে থাকে। তুফানির কৌটিল্য সম্বন্ধে মতভেদ আছে। অনেকে অনেক রকম কথা বলে। যারা প্রচার করে তারা তুফানিকে খুব ঘনিষ্ঠভাবেই জানে। তারা বলে তুফানি জাতে ইরানি, অর্থাৎ ইরানের মেয়ে। আগে যাকে পারস্য বলতো। হয়তো নির্ভেজাল নয়। 2 পুরুষ আগে ভারতে এসে রক্তের পবিত্রতা হারিয়েছে। রক্তে কিছু ভারতীয় শনিতের সংমিশ্রণ ঘটেছে। তুফানি কোথায় থাকে, কোন হোটেলে, কেউ জানে না। জানবার অনেকেই চেষ্টা করেছে, এর জন্য টাকা খরচ করতেও রাজি ছিল, কিন্তু কোনো সূত্র থেকেই সন্ধান পায়নি। এইটুকু জানতে পেরেছে
নাচের শেষে তুফানি হোটেল থেকে বের হয় না। কখন যে বের হয় জানা যায় না। লোকেরা তো আর অনন্তকাল হোটেলের সামনে অপেক্ষা করতে পারে না। তবুও অনেকে কিছুক্ষণ থাকে, নিজেদের মোটরের সামনে পায়চারি করে যদি তুফানিকে দেখতে পায়। কিন্তু না, কোনোদিনও দেখেনি। ভগ্ন মনোরথ হয়ে সকলেই ফিরে যায়। দু একজন হোটেলের ম্যানেজার ডিমেলো সাহেবের সঙ্গে অন্তরঙ্গতা করার চেষ্টা করেছে। ডিমেলো খুব মেজাজি লোক, কথায় কথায় উচ্চহাস্য করে, কিন্তু ওই পর্যন্তই। তুফানির কোনো খবর তার থেকে সংগ্রহ করতে পারেনি। এক শনিবারের বিকেল, হল জমজমাট, তখনও পর্দা ওঠেনি। বিভিন্ন রঙের পানীয়ের গ্লাস হাতে লোকেরা বসে আছে। হলে ধোয়ার একটা আবরণ। প্রথমেই মিস লাইটের নাচ। সে নাচ সম্বন্ধে লোকের বিশেষ আগ্রহ নেই। মিস লাইট চীনা মেয়ে, তার নাচও নিতান্ত মামুলি। তার কৃশদেহ পুরুষের চিত্তে উন্মাদনা জাগায় না। তাছাড়া লাইটের নাচ নিতান্তই স্তিমিত গতি। পর্দা কেঁপে উঠতেই হলে গুঞ্জন থেমে গেল। সবাই মঞ্চের দিকে চোখ রাখল। মিস লাইট সকলের সামনে এসে দাঁড়ালো। পরনে টকটকে লাল পোশাক, হাতে একটা ফুলের স্তবক। নাচ শুরু করার আগেই ফুলের স্তবক চুম্বন করে সেটা হলঘরে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু সেটা কুড়িয়ে নেওয়ার জন্য লোকেদের মধ্যে খুব একটা আগ্রহ বা ব্যস্ততা কিছুই দেখা গেল না। ফুলের স্তবক যার কাছে পড়ল সে সেটা তুলে নিয়ে টেবিলের ওপর রেখে দিল। অর্কেস্ট্রার পটভূমিকায় মিস লাইটের নাচ শুরু হলো। কোমর দুলিয়ে একঘেয়ে সেই নাচ। লাইটের নাচ এত নিরুত্তেজক, এত ঠান্ডা, সেজন্যই তুফানির নাচ এত চাঞ্চল্যকর মনে হয় সকলের কাছে। মিস লাইটের নাচ শেষ হতেই সবাই সোজা হয়ে বসল। ভাবটা যেন এবারে বাঘের খেলা শুরু হবে। কিন্তু হঠাৎ বিপর্যয়। সারা হলঘর অন্ধকারে ডুবে গেল। লোডশেডিং? কিন্তু তা তো হওয়ার কথা নয়। হোটেলে জেনারেটর আছে। কোনোদিনও কোনো কারণে অন্ধকারে রাজত্ব নামতে দেবে না। কয়েকজন লোক ম্যানেজারের সন্ধানে বেরিয়ে পড়ল কি ব্যাপার সেটা জানার জন্য। বাকি সবাই গোল হয়ে জটলা করতে লাগলো। এরকম একটা নাচের আসর মাটি হলেই সর্বনাশ। শুধু টাকা যাবে তাই নয়, ফুর্তিও বরবাদ হয়ে যাবে। টিকিটের দাম ম্যানেজার হয়তো ফেরত দিতে পারে, কিন্তু মেজাজ একেবারে মাটি। এদিকে মিস তুফানি ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে নিজের উন্মুক্ত বুকের ওপর সেন্ট স্প্রে করছিল। হঠাৎ বাতি নিভে গেল। তুফানি দ্রুত হাতে পোশাকে নিজের শরীর ঢেকে নিল। নিশ্চয়ই ট্রান্সফরমারে কোনো গোলমাল হয়েছে। হোটেলেই ইলেকট্রিশিয়ান আছে, কিন্তু তারা মেরামতির কাজে হাত দিতে পারবে না। ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিকে খবর দিতে হবে। বিরক্তিকর। সেই সময় দরজায় টুকটুক শব্দ। তুফানি বুঝতে পারল ম্যানেজার এসে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণ বলবে হয়তো, কিংবা মোমবাতির ব্যবস্থা করতে এসেছে। এই কামরা তার খুবই চেনা, বহুদিন ধরে ব্যবহার করছে। তাই এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই দুটো কঠিন হাত সাঁড়াশির মতো এগিয়ে এসে তুফানির মুখ চেপে ধরল। তুফানি একটুও শব্দ করতে পারল না। একটু পরে তার মুখ থেকে হাত সরে গেল। নাকের উপর একটা রুমাল এসে পড়ল। উগ্র ঝাঁঝালো গন্ধে তুফানির শরীর ঘিসঘিস করে উঠল। তার দুটো চোখ বন্ধ হয়ে এলো। ধীরে ধীরে সে অচেতন হয়ে পড়ল। আগন্তুক অবলীলাক্রমে তুফানির দেহ কাঁধের ওপর তুলে নিয়ে গাঢ় অন্ধকারের মধ্যে এগিয়ে গেল। পিছনের দিকে একটা সরু পথ আছে। এই পথ দিয়ে হোটেলের বয় বাটলাররা যাওয়া আসা করে। শোর শেষে তুফানিও এই পথ দিয়েই যায়।
হোটেলের মোটর তার জন্য অপেক্ষা করে। দ্রুত পায়ে সে মোটরে গিয়ে ওঠে। সেই জন্যই তার দর্শন লাভে ইচ্ছুক লোকেরা তাকে দেখতে পায় না। একটা কালো মোটর অপেক্ষা করছিল। আগন্তুক অচেতন তুফানিকে নিয়ে সেই মোটরে উঠল। পিছনের সিটে তুফানিকে শুইয়ে দিয়ে নিজেই স্টিয়ারিং ধরল। সুদক্ষ হাতে শহরের যানবাহনের পাশ কাটিয়ে নক্ষত্র বেগে মোটর ছোটালো। 3 তলায় তুফানির ফ্ল্যাট। এই ফ্ল্যাটে সে একলাই থাকে। রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। মোড়ের হোটেল থেকে দুবেলাই তার খাবার আসে। শুধু ঝাড়পোছ করার জন্য একজন ঝি আছে, ঠিকে ঝি, দুবেলা কাজ করে দিয়ে চলে যায়। আগন্তুক তুফানিকে পাজা কোলা করে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। দোতলার দরজা খুলে একজন মহিলা বের হয়ে এলো। কে? আগন্তুক চাপা গলায় বলল, মিস তুফানি নাচতে নাচতে অজ্ঞান হয়ে গেছে, তাকে ফ্ল্যাটে পৌঁছে দিচ্ছি। মহিলা কয়েক পা এগিয়ে এলো। তারপরে বলল, আমি কি কোনো সাহায্য করতে পারি? আগন্তুক মাথা নাড়ল। দরকার হবে না, আমি নিজে ডাক্তার। 3 তলায় তুফানির ফ্ল্যাটের সামনে তাকে শুইয়ে রেখে আগন্তুক নিজের প্যান্টের পকেট থেকে চাবি গোছা বের করল। পরপর গোটা 3 চাবি চেষ্টা করতেই দরজা খুলে গেল। আগন্তুক ভিতরে ঢুকে বাতি জ্বালালো। তারপর আবার তুফানিকে তুলে নিয়ে খাটের উপর শুইয়ে দিল। দরজা বন্ধ করে আগন্তুক চারিদিকে নজর বোলালো। তুফানির যেমন রোজগার, ফ্ল্যাট অবশ্য সেই অনুপাতে সাজানো নয়। বাইরের ঘরে সোফা গোটা 3, বেশ পুরনো, মনে হয় কেনা নয়, ভাড়া নেওয়া। শোয়ার ঘরে একটা সিঙ্গেল খাট, একটা ওয়ার্ড্রোব আর একটা আলনা, আর কোণের দিকে একটা ড্রেসিং টেবিল। খাটের কাছে ছোট্ট একটা টিপয়ের ওপর লাল রঙের ফোন। আগন্তুক ধীর পায়ে কোণের দিকে এগিয়ে গেল। পকেট থেকে ছুরি বের করে নিচু হয়ে ফোনের তারটা কেটে দিল। তারপর আবার খাটের পাশে এসে দাঁড়ালো। তুফানি তখনও অচেতন। আরও আধ ঘন্টা আগে তার জ্ঞান ফিরবে এমন আশা কম। তুফানির দেহের গোলাপি সিল্কের আবরণটা সরে গেছে। ব্রাটাও অটুট নেই, আনার সময় সম্ভবত ছিঁড়ে গেছে। দুগ্ধ ধবল একটি স্তন অবারিত। তার মাথায় গোলাপি মুকুট, সুডল উরু, ক্ষীণ কোটি, নিঃসন্দেহে সুগঠিত দেহ। এ দেহ মানুষের প্রথম রিপুকে উদ্দীপিত করবেই। এই দেহই তুফানির জীবিকার মূলধন। আগন্তুক এদিক ওদিক সন্ধান করতে করতে বালিশের তলায় চাবি রিং পেয়ে গেল। তারপর ওয়ার্ড্রোবের পাল্লা খুলল। শাড়ির পর শাড়ি, নাইটি আর কিছু সিল্কের পাজামা, তারপর ব্লাউজ আর অন্তর্বাস। মনে হলো তুফানি উপার্জনের সিংহভাগই ব্যয়িত করে তার সাজ পোশাকে, কিংবা এসব হোটেল কর্তৃপক্ষের উপহারও হতে পারে। তুফানির জন্য হোটেলের আয় বড় কম নয়। দ্রুত হাতে আগন্তুক শাড়ি ব্লাউজ সরিয়ে ওয়ার্ড্রোবের ভিতর কি অনুসন্ধান করল। মুখ দেখে মনে হলো পেল না। ওয়ার্ড্রোব বন্ধ করে বাইরের ঘরে চলে এলো। হাত দিয়ে টিপে টিপে সোফাগুলো পরীক্ষা করলো। হতাশ হয়ে তারপর রান্নাঘরে ঢুকলো। ছোট একটা খাবার টেবিল, দুদিকে 2টো চেয়ার, দেওয়াল সেলফে কিছু কাপ ডিশ। রান্নার বালাই নেই বলে বোধহয় রান্নাঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হঠাৎ খুট করে শব্দ হতেই আগন্তুক চমকে উঠল। আওয়াজটা যেন শোয়ার ঘর থেকেই আসছে। তবে কি তুফানি জ্ঞান ফিরে এসেছে? আগন্তুক শোয়ার ঘরের চৌকাঠে এসে দাঁড়ালো। তুফানি উপুর হয়ে ফোন ডায়াল করার চেষ্টা করছে। গাউনটা মেঝেতে লুটোচ্ছে। পরনে শুধু চিতাবাঘের ছাপের জাঙ্গিয়া। বৃথাই চেষ্টা করছে তুফানি। ফোনের লাইন যে কাটা। আগন্তুকের কণ্ঠে তুফানি চমকে মুখ ফেরালো।
হাত দিয়ে গাউনটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। আগন্তুক এগিয়ে গিয়ে মেঝে থেকে গাউনটা কুড়িয়ে নিয়ে তুফানির দিকে ছুঁড়ে দিয়ে এই ঘর থেকে বের হয়ে গেল। মিনিট 10 পর যখন ফিরে এলো, দেখলো তুফানি গাউন জড়িয়ে ভদ্রভাবে বসেছে। আগন্তুককে দেখে ও জিজ্ঞাসা করলো, কে আপনি? আগন্তুক হাসলো, তারপর বলল, নাম বললেই চিনতে পারবে, এমন নামী লোক আমি নই। তুফানি বলল, কি চান আপনি আমার কাছে? কি চাই তুমি বলো। সকলে যা চায়, আমার দেহ। কিন্তু বিশ্বাস করুন, ওভাবে আমি নাচি বটে, কিন্তু আমি সাধারণ অর্থে গণিকা নই। তাহলে তুমি এভাবে নিজের নগ্ন দেহ সকলের সামনে তুলে ধরো কেন? তুফানি দুহাতে মুখ ঢাকলো। তার স্পন্দমান দেহ দেখে মনে হলো সে কাঁদছে। আগন্তুক অসহিষ্ণুভাবে নিজের হাত ঘড়িটার দিকে দেখল। আমার সময় অত্যন্ত কম, যা বলার বলে ফেলো। আপনি কি আমায় বিশ্বাস করবেন? কথাটা তুমি কি আগে বলো, তারপর নির্ভর করছে। বলছি। তাড়াতাড়ি বলো। তুফানি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। আগন্তুকের মনে হলো তুফানি অযথা সময় কাটানোর চেষ্টা করছে। সে ভাবছে দেরি হলে হোটেলের লোক তার ফ্ল্যাটে এসে তাকে উদ্ধার করবে। আগন্তুক তাকে তাড়া দিল, বলো বলো, আমার হাতে বেশি সময় নেই। আমার এক ভাই আছে, তাকে আমি দার্জিলিংয়ে রেখে পড়াচ্ছি। যা উপায় করি তার বেশিরভাগই তাকে পাঠিয়ে দিতে হয়। কিন্তু উপার্জনের জন্য আর কোনো ভদ্র জীবিকা খুঁজে পেলে না? বিশ্বাস করুন, অনেক চেষ্টা করেছিলাম, পাইনি। লেখাপড়া খুব সামান্যই জানি, কোনো অফিসেই কেউ নিল না। ছেলেবেলায় নাচ শিখেছিলাম, ভগবান সুঠাম দেহ দিয়েছিলেন, তাই কপাল ঠুকে এই লাইনে এসে পড়লাম। এরপরও কি আপনি আমার দেহ উপভোগ করতে চান? কোনো সময় তোমার দেহ ভোগ করার ইচ্ছা আমার ছিল না। তবে তোমার কাছে আমি একটা জিনিসই চাই। কি? কিছু মূল্যবান হিরে আমার প্রয়োজন, তাই দিতে হবে। তুফানি চোখ কপালে তুলল। হিরে? হিরে আমি কোথায় পাবো? কোথায় পাবে সেটা আমার বলার কথা নয়। আমার কাছে খবর আছে তোমার এই ফ্ল্যাটেই কিছু হিরে আছে। কি বলছেন? হ্যাঁ, যে হিরে 3 দিন আগে প্লেনে এসেছে। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। না পারলে আমি নাচার। বেশ, আমার ফ্ল্যাট আপনি সার্চ করুন। তা তো করবই, কিন্তু তুমি বলে দিলে আমার খাটুনিটা বাঁচত। অযথা আমাকে তোমার বিছানাপত্র, বালিশ ছুরি দিয়ে ফালা করতে হতো না। কিন্তু তার আগে আমি জানতে চাই, আমার ফ্ল্যাট সার্চ করবার অধিকার কি আপনার আছে? আইনত কোনো অধিকার নেই, দুর্বৃত্ত কোনো আইন মানে না। আমার শক্তিই আমার আইন। বেশ, তাহলে আমার কিছু আর বলবার নেই। তোমার তো বলবার কিছুই থাকতে পারে না, কারণ তুমি নিজে বেআইনি কাজে লিপ্ত, চোরা কারবারের অংশীদার। চিরকালই চোরের ধন বাটপাড়ের ভোগেই লাগে। তুফানি আর একটি কথাও বলল না। একটা পায়ের ওপর আরেকটা পা রেখে চুপচাপ বসে রইল। পকেট থেকে ছুরিটা বের করে আগন্তুক বাইরের ঘরে চলে এলো। সোফার ওপর ছুরিটা বসানোর সঙ্গে সঙ্গেই থেমে গেল। এছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। পিছন থেকে তুফানি তাকে জাপটে ধরেছে। সে একেবারে নগ্ন,
জাঙ্গিয়াও খুলে ফেলেছে। আগন্তুকের পিঠে যৌবনের তাপ স্পর্শ করাতে করাতে ও বলল, ওভাবে আমার সোফাগুলোকে আমি নষ্ট করতে দেব না। তুমি বিশ্বাস করো, যা খুঁজছো তা আমার কাছে নেই। নিজেকে সামলাতে আগন্তুকের 2-1 মুহূর্ত লাগলো। তারপর প্রাণপণ শক্তিতে তুফানিকে ঠেলে দিল। তুফানি ছিটকে ঘরের এক কোণে গিয়ে পড়ল, ঠিক দরজার পাশে। সেই মুহূর্তে কলিং বেল বেজে উঠল। আগন্তুক ওঠার আগেই তুফানি তড়িৎ গতিতে উঠে দরজাটা খুলে দিল। তখনও সে সম্পূর্ণ নগ্ন। ঘরের মধ্যে দীর্ঘ বলিষ্ঠ এক চেহারা প্রবেশ করল। পরনে লাল গেঞ্জি, ফুল প্যান্ট, মাথায় কদমছাড় চুল, একটা চোখ কানা। ঘরের মধ্যে ঢুকে পরিস্থিতিটা বুঝে নেওয়ার চেষ্টা করে বলল, কি ব্যাপার? ততক্ষণে তুফানি পর্দার আড়ালে নিজের দেহ লুকিয়েছে। কাঁদো কাঁদো গলায় সে বলল, ইয়াকুব, এই লোকটা অযথা আমার ওপর হামলা করছে। হোটেল থেকে অজ্ঞান করে নিয়ে এসেছে আমাকে। বলছে আমার কাছে যেসব হিরে আছে তাও চায়। ইয়াকুব বিরক্ত দৃষ্টি মেলে অনেকক্ষণ দেখে নিয়ে বলল, বেটা পুলিশের চর নাকি? জানি না। কিরে, কে তুই? তোর মতলবটা কি? আগন্তুকও উঠে দাঁড়িয়েছে, তার হাতে খোলা ছুরি। ইয়াকুব যে তাকে আক্রমণ করবে সেটা বুঝতে তার অসুবিধা হয়নি। সেও নিজেকে প্রস্তুত করতে শুরু করলো, কিন্তু সময় পেল না। ইয়াকুব বিদ্যুৎ বেগে পা ছুড়ল আগন্তুকের দিকে। অব্যর্থ লক্ষ্য। লাথি আগন্তুকের চোয়ালে লেগে ক্ষতের সৃষ্টি করল। দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আগন্তুক তখন হাতে ছুরিটা ছুড়ল। ইয়াকুব মাথা নিচু করে ফেলতে ছুরিটা দেওয়ালে লেগে মেঝের ওপর পড়ে গেল। এবার ইয়াকুব আগন্তুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের জাপটা জাপটি ঝটাপটি চলল অনেকক্ষণ। একসময় দেখা গেল আগন্তুক মেঝের ওপর ছিটকে পড়েছে। যন্ত্রণায় উ আ করে আওয়াজ করে অচেতন হয়ে পড়ল সে। ইয়াকুব তখন তুফানিকে ডাকল, তুফানি, তুফানি। তুফানি ইতিমধ্যে পাশের ঘর থেকে গাউন জড়িয়ে নিয়েছে। কি বলো? আমি ভালো বুঝছি না, আমাদের আস্তানা বদল করতে হবে। তুমি পোশাক পরে নাও। তুফানি তখন পাশের ঘরে চলে গেল। মিনিট 15-র মধ্যেই তুফানি ফিরে এলো, একেবারে সুসজ্জিত বেশে। ইয়াকুব, চলো এবার। ইয়াকুব মাথা নাড়ল। দাঁড়াও, মালগুলো সঙ্গে নিয়ে যাই। ইয়াকুব দেয়ালের কাছে গিয়ে পাখার একটা সুইচ টিপল। সঙ্গে সঙ্গে যান্ত্রিক একটা শব্দ। মনে হলো পিছনের দেওয়াল যেন অল্প অল্প সরে যাচ্ছে। ইয়াকুব দেয়ালে টানানো একটা ফটো নামিয়ে ফেলল। একটা চৌকো গর্ত তার পিছনে। আগন্তুক অচেতন হওয়ার ভান করে শুয়েছিল। সে কিন্তু মোটেই জ্ঞান হারায়নি। ইয়াকুব আর তুফানি দুজনের মন যখন অন্যদিকে ব্যস্ত, তখন পকেট থেকে ছোট একটা রিভলভার বের করে ইয়াকুবের উড়ু লক্ষ্য করে আগন্তুক গুলি ছুড়ল। ঠিক উড়ুর মাঝখানে গুলিটা গিয়ে বিঁধল। ও গড! এই বলে ইয়াকুব মেঝের ওপর বসে পড়ল। আগন্তুক আর তিলমাত্র সময় নষ্ট করল না। লাফিয়ে উঠে পর্দা টেনে নামালো। তারপর সেই পর্দা দিয়ে ইয়াকুবের দুটো হাত পিছমোড়া করে বাঁধল। জানলার পর্দাটা ছিঁড়ে ইয়াকুবের মুখের মধ্যে ঢুকিয়ে দিল। এত সব করার সময় আগন্তুকের নজর ছিল কিন্তু তুফানির ওপর। সব ব্যাপারটা দেখে তুফানি প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল, তারপরে সামলে নিয়ে ছুটে গিয়েছিল শোবার ঘরে। ইয়াকুবকে বাঁধার কাজ শেষ করেই আগন্তুক দরজার একপাশে লুকিয়ে রইল। একটু পরেই তুফানি ঘরে ঢুকলো, হাতে লোহার রড। বোধহয় পর্দা থেকেই খুলে নিয়েছে, কিন্তু ঘরে পা দিয়ে আগন্তুককে না দেখে বিস্মিত হয়ে গেল। তারপর ইয়াকুবের দিকে এগিয়ে গেল। আগন্তুক এবার পিছন থেকে সজোরে তুফানিকে জাপটে ধরল।
আচমকা আক্রমণে তুফানের হাত থেকে লোহার রডটা ছিটকে মেঝের ওপর পড়ে গেল। তুলোর মতো নরম শরীর, যৌবন পুষ্পিত দেহ তার। এক মুহূর্তের জন্য আগন্তুকের মানসিক ভারসাম্য হারালো, কিন্তু যখন তার মনে হলো তুফানি ইচ্ছে করেই যেন তার যৌবন পসরা স্পর্শের সুযোগ দিচ্ছে, তখন সে সাবধান হয়ে গেল। টানতে টানতে তাকে শোবার ঘরে নিয়ে গেল, মুখে হাত চাপা দিয়ে। বিছানা চাদর দিয়ে তাকে আষ্টে পিষ্টে বাঁধল, বালিশের একটা ঢাকা মুখের মধ্যে পুরে দিল, তারপর বিছানার উপর শুইয়ে রাখল। বাইরের ঘরে এসে দেওয়ালে গর্তের মধ্যে দেখল কাঠের একটা ড্রয়ার। ড্রয়ারটা খুলতেই আগন্তুকের চোখ ঝলসে গেল। পাশাপাশি গোটা দশেক হিরে, ঔজ্জ্বল্য আর আয়তনে অপূর্ব। এর যে কত দাম হতে পারে আগন্তুক আন্দাজ করতে পারল না। এবার ইয়াকুবের দিকে চোখ ফেরালো সে উপুর হয়ে পড়ে আছে। হিরেগুলো কাগজে মুড়ে পকেটে ভরল আগন্তুক, তারপর বাইরে এসে দরজায় চাবি লাগিয়ে দিল। নামার সময় আবার দোতলায় সেই মহিলার সঙ্গে দেখা। আগন্তুককে সে জিজ্ঞাসা করল, ওপরে ইয়াকুব এসেছে বুঝি? আগন্তুক বলল, কি করে বুঝলেন? আওয়াজ শুনি, ও এলেই হাঙ্গামা শুরু করে। আগন্তুক হাসল, নামতে নামতে বলল, মাতালের কাণ্ড তো। আগন্তুক মোড়ের ডাক্তারখানায় গিয়ে ঢুকলো। ডাক্তারকে নিজের কার্ড দেখিয়ে বলল, একটা ফোন করব, কত লাগবে? কার্ড দেখে তো ডাক্তার বিগলিত। তিনি বললেন, কি আর দেবেন, কিছু নয়, যতগুলো ইচ্ছে ফোন করুন। আগন্তুক ফোন তুলল। লালবাজার, ডিসি অবনী লাহিড়ীকে দিন। ফোনের ওপার থেকে অবনীর কণ্ঠ ভেসে এলো, লাহিড়ী বলছি। আমি পারিজাত বক্সী। হ্যাঁ বলুন। আপনি একবার মতিলাল রায় লেনে আসতে পারেন? মোড়ের মাথায় আমি অপেক্ষা করছি। আধ ঘন্টার মধ্যেই পুলিশের জিপ এসে হাজির, ভিতরে অবনী লাহিড়ী। পারিজাত বক্সী জিপে উঠে বসলেন। যেতে যেতে অবনী লাহিড়ী সব ঘটনা শুনলেন। শুনে বললেন, আপনি তো কাজের কাজ করেছেন স্যার। আমরা দলটাকে ধরতে নাজেহাল হয়ে গিয়েছি। সিঁড়ি দিয়ে পাশাপাশি পারিজাত বক্সী আর অবনী লাহিড়ী উঠলেন, পিছনে পিছনে দুজন পুলিশ। পারিজাত বক্সী চাবি দিয়ে দরজা খুলতে খুলতে বললেন, দুজনকে দুটো ঘরে বেঁধে রেখেছি। বাইরের ঘরে ইয়াকুব আর শোবার ঘরে তুফানি। ওই দেখুন। দরজা খুলেই পারিজাত বক্সী চমকে উঠলেন। পর্দার কাপড় আছে, কিন্তু ইয়াকুব নেই। তিনি ছুটে পাশের ঘরে গেলেন। একই ব্যাপার, তুফানিও উধাও। আশ্চর্য কাণ্ড, দরজা তো বাইরে থেকে বন্ধ, তাহলে পালালো কি করে ওরা? বাইরে যাওয়ার আর তো কোনো পথও নেই। অবনী লাহিড়ী মুচকি হাসলেন, তার হাসিতে ব্যঙ্গের রেশ। কি হলো? পারিজাত বক্সী চিন্তিত হয়ে পড়লেন। যেভাবে দুজনকে বাধা হয়েছিল, তৃতীয় ব্যক্তি সাহায্য না করলে মুক্তি পাওয়া অসম্ভব। পারিজাত বক্সী ছুটে রান্নাঘরে গেলেন। এর আগে রান্নাঘরে লক্ষ্য করেননি, একেবারে কোণের দিকে কাঠের একটা সিঁড়ি, ছাদে ওঠার। পারিজাত বক্সী সিঁড়ি দিয়ে ছাদে উঠলেন। ছাদে উঠতেই রহস্যের সমাধান হয়ে গেল। একেবারে পাশাপাশি বাড়ি, একটা শিশুও বোধহয় এক ছাদ থেকে আরেক ছাদে যেতে পারে। এই ছাদ দিয়ে কেউ এসে ওদের উদ্ধার করে নিয়ে গেছে। পারিজাত বক্সী অবনী লাহিড়ীকে সেই কথাই বললেন। অবনী লাহিড়ী জিজ্ঞাসা করলেন, হিরেগুলো কোথায়? পারিজাত বক্সী পকেট থেকে কাগজের মোড়ক খুলে দেখালেন। ম্লান চাঁদের আলোয় হিরেগুলো জলজল করে উঠল। অবনী লাহিড়ী বললেন, আমি অবশ্য জহুরি নই, কিন্তু তাহলেও মনে হচ্ছে হিরেগুলো খুব দামি। কোনো জুয়েলারকে দিয়ে যাচাই করিয়ে নিলেই ঠিক বোঝা যাবে।
যাক, পাখি তো পালিয়েছে। আমরা ঘরদোর একবার সার্চ করে দেখি। পারিজাত বক্সী সোফায় চুপচাপ বসে রইলেন। ব্যথাটা এবার চিনচিন করে উঠছে। উত্তেজনায় এতক্ষণ তিনি টের পাননি। অবনী লাহিড়ী পুলিশ নিয়ে ঘরগুলো তন্ন তন্ন করে সার্চ করলেন। সেরকম কিছুই পাওয়া গেল না, কেবল কিছু কাপড় চোপড় ছাড়া। বোঝা গেল টাকা পয়সা যা ছিল সবই সঙ্গে নিয়ে গেছে। পারিজাত বক্সী ভাবতে লাগলেন, যে হোটেলে তুফানি নাচতো তার ম্যানেজারের সঙ্গে একবার আলাপ করে দেখতে হবে, যদি তুফানি সম্বন্ধে বিস্তারিত কিছু জানা যায়। লালবাজারে হিরেগুলো জমা দিয়ে পারিজাত বক্সী বাড়ি চলে গেলেন। পরদিন সকালেই তিনি হোটেলে গিয়ে হাজির। ম্যানেজার প্রাতররা সেরে বাইরে বারান্দায় দাঁড়িয়েছিলেন। পারিজাত বক্সী তার সামনে গেলেন। তারপর বললেন, মিস তুফানির ব্যাপারে এসেছি। ম্যানেজার অতিমাত্রায় উৎফুল্ল। তুফানির কোনো খবর পেয়েছেন? না। তুফানির কেউ খোঁজ করতে এসেছিল? হ্যাঁ, ওর মামাতো ভাই ইয়াকুব এসেছিল। আমরা তো কিছু বলতেই পারলাম না। ইয়াকুব মানে লম্বা চেহারার কানা ভদ্রলোক? তিনি পুলিশে খবর দিয়েছিলেন, তাই আমি এসেছি। ব্যাপারটা সব খুলে বলুন। ম্যানেজার যা বললেন পারিজাত বক্সীর অজানা কিছুই ছিল না, বিশেষ করে তিনি যখন সব কাণ্ডটার নায়ক। ম্যানেজার বললেন, কাল হোটেলে যা লোকসান হয়েছে সব দর্শককে গুনে গুনে টাকা ফেরত দিতে হলো। তারপর মিস তুফানিকে না পাওয়া পর্যন্ত সব শো বন্ধ। তো কার ওপর আপনার সন্দেহ হয় ম্যানেজার বাবু? কার কথা বলবো? এ শহরে ধনী যুবকদের মধ্যে অনেকেই আমার কাছে আসতো মিস তুফানিকে রানী করে রাখার প্রস্তাব নিয়ে। কিন্তু মিস তুফানি ও ধরনের নাচতো বটে, এদিকে কিন্তু খুব চরিত্রবতী ছিল। আমাকে স্পষ্ট করেই বলে দিয়েছিল এ ধরনের প্রস্তাব যেন তার কাছে না করি। তা ম্যানেজার বাবু, আপনি এই তুফানিকে জোগাড় করলেন কোথা থেকে? ওই ইয়াকুবই এনেছিল। তুফানি কতদিন আছে এখানে? তা বছর দুয়েক হবে। আপনি একবার জোর তল্লাশি চালান স্যার, ওকে না পেলে আমার হোটেল একেবারে কানা হয়ে যাবে। ইয়াকুবের ঠিকানা জানেন ম্যানেজার বাবু? দুজনের একই ঠিকানা, 3-2 মতিলাল রায় লেন। ধন্যবাদ, দেখি কতদূর কি করতে পারি। এই বলেই পারিজাত বক্সী বিদায় নিয়ে উঠে পড়লেন। হোটেল থেকে সোজা গিয়ে উঠলেন লালবাজারে। অবনী লাহিড়ীর কামরায় ঢুকে বললেন, আমাকে একবার স্মাগলারদের অ্যালবামটা দেখান তো অবনী। অবনী লাহিড়ী অ্যালবাম এনে দিলেন। কি রকম চেহারা লোক খুঁজছেন বলুন তো? বেশ বলিষ্ঠ দোহারা চেহারা, কদম ছাট চুল, একটা চোখ কানা। কোন চোখ? একটু ভেবে পারিজাত বক্সী বললেন, বাঁ চোখ। বুঝেছি, গোমেজ, দুর্দান্ত স্মাগলার। আপনি যে বললেন ইয়াকুব? পারিজাত বক্সী হাসলেন। এইসব মহাপ্রভুদের তো শতনাম থাকেই। সঙ্গে সঙ্গে তার একটা কথা মনে পড়ে গেল। আচমকা মার খেয়ে ইয়াকুব ও গড বলে চেঁচিয়ে উঠেছিল, ইয়া আল্লাহ বলেনি। তাহলে ইয়াকুবই হয়তো গোমেজ। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতেই পারিজাত বক্সী থেমে গেলেন। একটা ফটোর ওপর হাত রেখে বললেন, এই যে এই লোকটি। অবনী লাহিড়ী ঝুঁকে পড়ে দেখলেন, এই তো গোমেজ। সোনার বার চোরাচালান করার জন্য 7 বছর জেলের ঘানি ঘুরিয়েছে। আমার ধারণা ছিল এখন এই দেশ ছেড়ে বাইরে চলে গেছে। কোথায় আর গেছে, এ দেশেই তো বহাল তবিয়তে রয়েছে, পুরানো ব্যবসাও করছে।
এই সময় একজন সাব ইন্সপেক্টর এসে সেলাম করে একটা কাগজ অবনী লাহিড়ীর হাতে দিল। অবনী লাহিড়ী কাগজের ওপর একবার চোখ বুলিয়েই পারিজাত বক্সিকে বললেন, জহুরির ভ্যালুয়েশন রিপোর্ট এসে গেছে। ওই 10টা হীরের দাম 1.5 লাখ টাকার উপরই। পারিজাত বক্সি সে কথায় বিশেষ কর্ণপাত করলেন না, বললেন, সে তো হলো, কিন্তু গোমেজ মহাপ্রভুকে ধরার কি বন্দোবস্ত করা যায়? অবনী লাহিড়ী তখন বললেন, ওর একটা পুরানো আস্তানার কথা আমার জানা আছে। সে আস্তানায় নিশ্চয়ই যাবে না। আমার মনে হয় মতিলাল রায় লেনের বাড়িটার ওপরই নজর রাখার ব্যবস্থা করুন। ও বাড়িতে ওদের আরো কিছু থাকতে পারে, সেই জন্যই হয়তো ফিরে আসবে। ঠিক আছে, একজন পুলিশ আর একজন সাব ইন্সপেক্টর মোতায়েন করে দিচ্ছি। পারিজাত বক্সি লালবাজার থেকে চলে এলেন। দিন 15 পর খুব ভোরে ফোন বেজে উঠল। পারিজাত বক্সি তখনও বিছানায়। হাত বাড়িয়ে ফোনটা তুলে নিলেন। মিস্টার বক্সি? হ্যাঁ, বলছি। আমি অবনী লাহিড়ী, একটা খবর আছে। কি বলুন? দিন 2 হলো মতিলাল রায় লেনের বাড়ির সামনে একটা অল্প বয়সী ভিখারি বেহালা বাজিয়ে গান করছে বিকেলবেলা। তার সঙ্গে ওড়না ঢাকা একটা মেয়ে ছেলেও আছে। মেয়ে ছেলে আছে? পারিজাত বক্সি এবার বিছানার উপর উঠে বসলেন। তারপর ওই ফ্ল্যাটের দোতলায় একটা মহিলা নেমে এসে তাদের পাউরুটি, পয়সা এসব দিচ্ছে। খুব ভালো খবর। আমি একটু পরেই যাচ্ছি আপনার কাছে। দুপুরবেলা পারিজাত বক্সি সেই দোতলা ফ্ল্যাটের বেল টিপলেন। মহিলা দরজা খুলেই দুপা পিছিয়ে গেল। সামনে পারিজাত বক্সি আর হাতে তার উদ্যত রিভলভার। তিনি বললেন, একটু আওয়াজ করলেই খতম করে দেব, এসো আমার সঙ্গে। পুলিশের গাড়ি থেকে একটি মহিলা নেমে পারিজাত বক্সির পিছনে পিছনে ওপরে উঠল। বিকেল হতেই সন্ধ্যা নামল। একে শীতের কুয়াশা, তার উপর কাছাকাছি কোনো বাতিও নেই। অন্ধকার ভেদ করে বেহালার করুণ সুর শোনা গেল। অব্যক্ত একটা কান্না যেন গুমড়ে গুমড়ে উঠছে। বেহালার শব্দ বাড়ির সামনে আসতেই পারিজাত বক্সি মহিলাকে ইশারা করলেন। ওই মহিলাটি দোতলার ফ্ল্যাটেই পোশাক পরে তৈরিই ছিল। ধীরে ধীরে নেমে গেল। তার হাতে আস্ত একটা পাউরুটি। পাউরুটিটা বেহালাবাদককে ঝুলিতে ফেলে দিতেই লোকটা ফিসফিস করে বলল, আজ পুলিশের পাহারা আছে নাকি? মহিলা মাথা নাড়ল, না, নেই। নর্তকী নিচেই রইল। লোকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠে ফ্ল্যাটের কাছে গেল। চাবির গোছা বের করেই পারিজাত বক্সির তালাটা খুলে ফেলল। তারপর সোজা শোয়ার ঘরে চলে গেল। খাটের সঙ্গে লাগানো বেড সুইচটা বার দুয়েক টিপতেই খাটের পাশের কাঠ সরে গেল। লোকটা তার মধ্যে হাত ঢুকিয়ে দুটো সোনার বিস্কুট বের করে আলখাল্লার ভিতরে পকেটে রেখে দিল। পারিজাত বক্সি তখন পিছন থেকে বলল, গোমেজ, মাথার ওপর হাত তোলো। গোমেজ চমকে মুখ ফেরালো। একেবারে পিছনে পারিজাত বক্সি, হাতে তার রিভলভার। গোমেজের চোখ দুটো বাঘের মতন জ্বলে উঠল, কিন্তু সে নিরুপায়। পারিজাত বক্সি ছাড়াও আরো 2জন অফিসার তার দিকে পিস্তল উঁচিয়ে রয়েছে। আবার পারিজাত বক্সির বজ্রকণ্ঠ শোনা গেল, পালানোর চেষ্টা করে লাভ নেই। আগেরবার পা জখম করেছিলাম, এবার বুক লক্ষ্য করেই গুলি ছুড়ব। মাথা নিচু করে গোমেজ ওরফে ইয়াকুব সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তার আগেই তুফানিকে পুলিশের গাড়িতে তোলা হয়ে গিয়েছিল। এবার অবনী লাহিড়ী নিজের হাত প্রসারিত করে পারিজাত বক্সির একটা হাত আঁকড়ে ধরলেন। আপনার ঋণ কি করে শোধ করব পারিজাত বাবু? পারিজাত বক্সি হাসলেন। শোধ তো করতে আমি বলছি না, একদিন বাড়িতে নিমন্ত্রণ করে ভুরি ভোজে আপ্যায়ন করলেই হলো।
আচ্ছা, আজ চলি। ইয়াকুবকে ভালোভাবে গার্ড করে নিয়ে যাবেন, পথে যেন আত্মহত্যার চেষ্টা না করে। পারিজাত বক্সির ড্রাইভার মোটরের দরজা খুলেই অপেক্ষা করছিল। তিনি গাড়ির মধ্যে গিয়ে বসলেন। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।